হাত গুটিয়ে না থেকে সন্ধ্যায় কাজগুলো সব সেরে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি। দেখতেই পাচ্ছেন আমার গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এত সুন্দর সুন্দর গোলাপ, আর কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালার। আসলে এখন যেহেতু শীতের সময়, একদম বিকেল 4টা বাজলে কিন্তু মোটামুটি অনেকটা কুয়াশা চারপাশে পড়ে যায়। প্রতিদিন তো সকালবেলার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো কিছু কিছু কাজ কিন্তু বিকেলবেলাও রয়ে যায়। তো ডালের জারগুলো একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল, তো জারগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো ভাবলাম জারগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, এগুলো এখন আমি একটা একটা করে রিফিল করে ফেলি। প্রথমত ভেবেছিলাম যে একটা জারটা রিফিল করি, পরবর্তীতে দেখলাম যে আরও জার যেহেতু ফাঁকা আছে, তো 2টা জারই একদম মসুরের ডালগুলো সব রিফিল করে নিচ্ছি। প্রতিদিনের এই ডালগুলো একদম কিছুদিন পরপরই রিফিল করা, এটা কিন্তু একটা বিরক্তিকর কাজ লাগে। সন্ধ্যার সময়ও কিন্তু অনেক কাজ হাতে থেকে যায়, আর এই কাজগুলো যদি ফেলে রেখে দেই পরের দিন কিন্তু আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। একা হাতের কাজ করি, তো যদি এখন এই কাজগুলো না করি দেখা যাবে পরের দিন সকালবেলা সারা ঘর দুয়ার গুছিয়ে বাকি অন্যান্য কাজ করে এই কাজগুলো করা আমার জন্য একটু বাড়তি কাজ আর কি। তো ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, সন্ধ্যার কাজগুলো সন্ধ্যাবেলায় করে ফেলি। আর এই টাইমে যেহেতু রান্না বান্নার ঝামেলা থাকে না, তো শুধু তো হালকা পাতলা রিফিল করার কাজ, এটা করে নেওয়া যেতেই পারে। তো এখানে আমি এই যে চা পাতাগুলো রিফিল করে নিচ্ছি, মোটামুটি যেগুলো ফুরিয়ে গিয়েছে সেই সমস্ত শুকনো জিনিসগুলোই রিফিল করে নেব। তার সাথে অনেক কাজও আছে, সেগুলো তো আপনাদের সাথে এক এক করে শেয়ার করবই। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনি ভালোবাসেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি দুধটা অল্প পরিমাণে রিফিল করব, কারণ বেশি গুঁড়া দুধ যদি আমি এই জারে তুলে নেই তাহলে দেখা যায় কি যে আমার মেয়েরা এত প্রচুর পরিমাণে চায়ের মধ্যে দেয়, একদম মনে হচ্ছে যে চা খায় না, মনে হচ্ছে যে দুধই খায়। তো যার কারণে অল্প অল্প করে ঢাললে দেখা যায় ওরাও একটু কমিয়ে কমিয়ে আর কি ব্যবহার করে। চাটা যেহেতু 3 মা মেয়ে এক এক সময় এক একজন বানাই, তো যদি আমি সব সময় একা হাতে বানাতাম তাহলে হয়তো সবটাই রিফিল করে নিতাম। যেহেতু মেয়েরা রিফিল করে তাই আর কি মেয়েরা যেহেতু চাটা বানায় অনেক সময়, তাই আর কি অল্প পরিমাণে নিলাম। তো অল্প দেখলে অল্পই ব্যবহার করবে, এই যা আর কি। তো আমি না এই যে তেল ঢালতে গিয়ে এই জারটা আমি খুব সুন্দর করে আজকে ওয়াশ করে নিয়েছিলাম, তো আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে বারবার আর কি দেখতেছিলাম। তো আমি না এটা আজকে কী করেছি, একেবারে গরম পানির মধ্যে আমি একটু আর কি সার্ফ এক্সেলের গুঁড়া, তারপরে একটু ভিনেগার আর একটু খাবার সোডা দিয়ে তেল কাস্টেটা দূর করার জন্য ভিজিয়েছিলাম। তখন কেমন যেন একটা চুরমুর আওয়াজ হয়েছিল, তা আমি তো পরে ধুতে গিয়ে দেখলাম যে এটা চারপাশটা কেমন একটা ফাটার মতো দেখা গেল। আমার কিন্তু একদম চোখে পানি চলে এসেছিল। তো যার কারণে তেলটা ঢেলে আমি চারপাশটা একটু হাত দিয়ে ঘষে ঘষে দেখতেছিলাম যে আদৌ কোনো তেল এখান থেকে চুইয়ে আবার পড়ে কি না। তো আমি সারাদিন এত মন খারাপ ছিল এই তেলের জারটা নিয়ে, খালি ভাবতেছিলাম যে আল্লাহ, আমার এত সুন্দর তেলের জারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি এই জারটা কেনার জন্য আবার আমাকে অনেক দূরে যেতে হবে। আর জারটার দামও কিন্তু অনেক ছিল, অনেক বলতে আমার কাছে অনেকই, অনেকের কাছে আবার অনেক নাও মনে হতে পারে। তো জারটা কিন্তু আমার খুব পছন্দের একটা জার। আর এই যে পরবর্তীতে দেখলাম যে না, জারটা দিয়ে আর তেল পড়ছে না, তখন একটু স্বস্তি এলো মনের মধ্যে। তাও একটু ভয় ভয়ে ছিলাম যে আবার চুয়ে চুয়ে কোনো তেল পড়ে কি না। তো এই যে তেলের জারটা জায়গা মতো রেখে দিলাম, আর উপরে যে কন্টেনারগুলো ছিল এই জায়গাটা আমি আবার হালকা পাতলা একটু পরিষ্কার করে জারগুলো আবার রেখে দিচ্ছি। তো এই কাজগুলো কিন্তু সকালবেলা চাইলেও করা যায়, কিন্তু আমি সকালবেলা না করে সন্ধ্যাবেলায় করে নিলাম। মাঝে মাঝে মনটা কেন যেন খুব ভালো থাকে, আবার মনটাও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। তখন মনে হয় কি শুধু কাজ করি আর কাজ করি।
তো এই যে অফ ক্যামেরাতে আমি অনেকগুলো রুটিও বেলে নিয়েছি। তো এই রুটিগুলো এখন আমি রেখে দেব। তো রুটিগুলো আর ভেজে রাখিনি, যেহেতু শীতের সময় আর নষ্ট হওয়ারও তেমন একটা ভয় নেই, আর লেগেও যাবে না, যেহেতু আমি আটাটা কাই করার সময় সয়াবিন তেল ব্যবহার করেছিলাম। তো সয়াবিন তেল ব্যবহার করে এভাবে রুটি বানিয়ে রাখলে ওইভাবে কিন্তু একটার সাথে আরেকটা অত সহজে আর কি লেগে যায় না। তো আমি কিন্তু অনেকগুলো রুটি বেলে নিয়েছি। আসলে ওই যে মন আর শরীরের উপরে সব কিছু ডিপেন্ড করে যে আমি কাজটা সন্ধ্যার পরে করব কি করব না। যখনই ভালো লাগে তখনই কাজগুলো আমি আমার মনের মাধুরী মিশিয়ে নিয়ে এভাবে করে ফেলি। তো দেখলাম যে আরও কিছু জিনিস রিফিল করতে হবে। তো এখানে আমি মেথির গুঁড়া এনেছিলাম। তো দেখলাম যে আস্ত মেথিটাই সবসময় আনা হয়। তো মেথির গুঁড়াটা আর কি নিয়ে এসেছি। এটা দেখা যায় আমার বড় মেয়ে ও চুলে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করে, অনেক সময় ফেসেও ব্যবহার করে। তো দেখা যায় শুকনা মেথি গুঁড়া করাটা এটা কিন্তু একটু ব্লেন্ডারে দিলেও কেমন যেন একটু আস্ত আস্ত থেকে যায়। আর যেহেতু গুঁড়া করাটাই পেয়েছি, তো তাই আর কি বাজার থেকে নিয়ে এসেছি। এনে এইভাবেই রেখে দিয়েছিলাম 2-3 দিন যাবৎ। তো এটা রিফিল করব করে আর রিফিলও করা হচ্ছিল না। তো ভাবলাম সন্ধ্যাবেলা যেহেতু কাজগুলো করছি, এগুলো এখনই করে ফেলি। বড় মেয়ে বলতেছিল এখানে একটু চালের গুঁড়া মিশিয়ে রাখতে। তো আমি বললাম যে দরকার নাই, অনেক সময় অনেক কাজে শুধু এই গুঁড়াটাই লাগে। তো তোমার যদি প্রয়োজন পড়ে তুমি আলাদা করে চালের গুঁড়াটা ব্যবহার করো। তখন আর কি সে বলল যে হ্যাঁ আম্মু তুমি ঠিকই বলেছ। তো আমি কিন্তু এগুলো যখন কাজ করছিলাম সে কিন্তু পিছন থেকে এসে আমার সাথে অনেক বকবক করছিল। তো যাই হোক, তার বকবক শুনছিলাম আর আমার কাজগুলো আমি করতেছিলাম। তো এখানে এই যে দুপুরের বেলা যে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু আর ওইভাবে ভাঁজ করা হয়নি। তো চাদরটা হালকা পাতলা একটু ভেজা আছে, তো চাদরটাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো আমার কাছে যখন দেখি যে চাদরটা হালকা পরিমাণে একটু ময়লা ময়লা, তখনই কিন্তু আমি চাদর তুলে ফেলি। আমি যে একটানা চাদর একদম 10-15 দিন বিছিয়ে রাখি তা কিন্তু না। যে কোনো জিনিস হালকা ময়লা হলে আমি সেগুলোকে তুলে সাথে সাথে ক্লিন করে ফেলি। তো এই যে দেখেন কতগুলো কাপড় জমা হয়েছে। এই কাপড় চোপড়গুলো এখন আমি ভাঁজ না করলে এগুলো এখানে সেখানে এগুলো দৌড়াদৌড়ি করতেই থাকবে। তো ভাবলাম যে তো না, পরিষ্কার যেহেতু হয়েছে, তাছাড়া কাপড়গুলো শুকিয়েও গিয়েছে। তো সাথে সাথে জিনিসগুলো ভাঁজ করে রেখে দিলে দেখা যায় ঘরে ঝামেলাটাও কম হবে, কাপড় চোপড় এদিক সেদিক আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। চাদরটা যেহেতু একটু ভেজা ভেজা আছে, তো ভাবলাম এটা দরজার উপরে এমনি একটু মেলে দিয়ে রাখলে মোটামুটি এটা শুকিয়ে যাবে। আর না হয় কালকে সকালবেলা আবার একটু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে আর কি আমি এটা ভাঁজ করে আবার রেখে দিব। আরও কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো দুপুরবেলায় 2-1টা ভাঁজ করেছিলাম, কিন্তু আবার এলোমেলো হয়ে গিয়েছে। তো এগুলো আবার একটু এই যে ভাঁজ করে নিয়ে তারপরে এখন এগুলো আমি যার যার কাপড় চোপড় তার ড্রয়ারে আর কি রেখে দেব। এই সময়টাতে কিন্তু একটু শুয়ে বসে যে টিভি দেখব, তো আজকে কিন্তু আর সেটা দেখিনি। আর সেটা দেখতে গেলে আমার এই কাজগুলো জমাই পড়ে থাকবে। আর দেখা যায় মেয়েরাতে তো কম বেশি আমাকে সব সময় হেল্প করে। তো আজকে আর তাদের জোরাজুরি করিনি, ভাবলাম যে না, এই কাজগুলো আমি করে ফেলি। তবে কাজ যখনই করতেছিলাম তখনই ছোটোজন না হয় বড়জন আমার আশেপাশ দিয়েই কিন্তু ঘুরঘুর করছে আর তাদের এই কথা ওই কথাগুলো আমার সাথে শেয়ার করছে। এরকমটাই তারা করে। আমি যখন কাজ করি আমার সাথে 2 বোনই থাকে। দেখা যায় হয় ছোটোজন না হয় বড়জন, যখন যার যেটা মনে পড়ছে সেটাই এসে আমার সাথে শেয়ার করছে আর হাসাহাসি করছে। তো আমিও তাদের সাথে গল্প করছি আর এই পাশ থেকে এই যে কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো এই যে কুশন কভারগুলো লাগিয়ে নিচ্ছিলাম, লাগিয়ে তারপরে দেখলাম যে আরেকটা কুশনের মধ্যে কেমন যেন একটু আর কি কাপড় বের হয়ে আছে। আর এই রেডিমেড কুশনের কভারগুলো কেনার পর না বারবার এপাশ ওপাশ থেকে কেন যেন ছুটে যায়। এগুলোকে একবার এই মাথা আরেকবার ওই মাথায় সেলাই দিতে দিতেই অবস্থা খারাপ হয়ে যায়। তো পরবর্তীতে চিন্তা করলাম যে না, এরপর আমি কোনো কুশন কভার কিনলে, রেডিমেড কোনো জিনিস কিনলে অন্তত আর এভাবে না সেলাই করে আমি কোনো কিছু ব্যবহার করব না।
এই কুশন কাভারগুলো কিন্তু আমাকে ২ বার আর কি ভাগে ভাগে সেলাই করে নিতে হয়েছে। আজকে এটা ছুটে যায়, কালকে ওটা ছুটে যায়, এই একটা অবস্থা। তো এটাও ছুটে গিয়েছিল, এটাও আমি সেলাই করে নিয়ে এসেছি। আর চারপাশে সুতাগুলো তো বের হয়ে আছে। তাই আর কি বড় মেয়েকে বললাম যে সিজারটা নিয়ে আসো, যে সুতাগুলো বের হয়েছে সেগুলো পরিষ্কার করব। তো সে আর কি এই যে সিজারটা আমাকে এনে দিল। ঠান্ডা ঠান্ডার সময় কাজ করতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি কিন্তু এই যে একদম এই যে শীতটা পড়েছে, আমার কিন্তু শীতের মধ্যে কোনো শীতের পোশাক লাগে না। আসলে শীতের পোশাক লাগবে কি করে, সারাদিন যে দৌড়াদৌড়ির উপরে থাকি, আর এত দৌড়াদৌড়ি করে কাজ করলে সেই মানুষের গায়ে মনে হয় কোনো শীত থাকেই না। তো আমি কিন্তু শীতের মধ্যে কোনো চাদরও ব্যবহার করি না বা কোনো সোয়েটারও ব্যবহার করি না। আর কাজের মধ্যে থাকলে এমনিতেই অনেক গরম লাগে, যার কারণে এগুলো ব্যবহার করার দরকার পড়ে না। এই যে ওড়নাটা গায়ে দিয়েছি না, এই ওড়নাগুলো কিন্তু প্রচুর গরম। তো ওড়নাগুলো যেহেতু একদম চাদরের মতো বড় বড়, এগুলো পেঁচিয়ে তারপরে গায়ে দিয়ে কাজ করলে কিন্তু মোটামুটি গা হাত পা অনেক গরম হয়ে যায়। আর পায়ে যদি এই যে স্যান্ডেল পরা থাকে তাহলে তো শীত লাগার আর প্রশ্নই আসে না। আমি কিন্তু সব কিছু কাপড়-চোপড় গুছিয়ে তারপরে এই যে দুপুরে যে রান্নাবান্না করেছিলাম, সেখানে অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল। তো এগুলো আর গুছানো হয়নি। তো ভাবলাম এই ঝুড়ির মধ্যে রেখে লাভ নাই। এগুলো আমার কাজ, আমাকেই করতে হবে। আর এখনই কাজগুলো করে ফেলি। এগুলো যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবো, ততই তাড়াতাড়ি আমার রান্নাঘরটা হালকা পাতলা হবে। দুপুরবেলা ধুয়ে আমি ঝুড়িটার মধ্যে কিন্তু এভাবেই বেশিরভাগ ছড়া দিয়ে রাখি। এতে করে দেখা যায় সন্ধ্যা হতে হতে সব পানি ঝরে সব কিছু খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তো সব কিছু কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। আর ২-১টা প্লেট দেখতে পেলেন, সেটাও অফ ক্যামেরাতে আমি ধুয়ে ফেলেছি। ওগুলো দুপুরে খাওয়া-দাওয়ার পরে আর কি প্লেট ২টা বের হয়েছিল। তো এখন তো সন্ধ্যায় নাস্তা করতে হবে। তবে আজকে আর কোনো রান্নাবান্নার ঝামেলাও করব না আর কি, নাস্তা বানানোর ঝামেলা করব না। তো ওই যে ওইদিন যে পেয়ারা এনেছিলাম, সে পেয়ারা আর কি কেটে এখন আর কি খেয়ে নিব। তো যে পেয়ারাটাতে দাগ একটু বেশি দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু কোনো পচাও না বা এমনিতেই কোনো কিছু না। আসলে এমনিতেই পেয়ারার খোসার উপরে কালো একটা স্পট আর কি। তো এটাই আর কি ওই যে বলেছিলাম না, লোকটা আর কি কেটে আমাকে দেখিয়ে দিয়েছিল এই অংশটুকু। তো তারপরেও যেহেতু স্কিনটা একবারে কালো হয়ে আছে, তাই আর কি ওইটুকু আমি কেটে ফেলে দিলাম। ২ বোন খুব সুন্দর করে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। তো তারা বলতেছিল যে এখন তারা ঘুমাবে। তো বললাম যে ২টা পেয়ারা কাটি, তো খেয়ে তারপর আর কি তোমরা ঘুমাও। তো অন্য নাস্তা আর করতে ইচ্ছে করছিল না, আর বানাতেও ইচ্ছে করছিল না। তো ফল-টল থাকলে কিন্তু ঘরের মধ্যে এভাবে কাটাকাটি করে নাস্তা বানানোর ঝামেলাটা তেমন আর থাকে না, কাটাকাটি করে খেয়ে নেওয়া যায়। তো আমি পেয়ারাগুলো আর কি কাটতেছিলাম আর বারবার বলতেছিলাম যে আল্লাহই জানে পেয়ারাগুলো মিষ্টি হবে কিনা। তবে মিষ্টি ছিল, হালকা পাতলা মিষ্টি আর কি ছিল। ওইভাবে আর কি তেমন একটা টের পাওয়া যায়নি। আর শীতের সময় না কেন যেন ফল ফ্রুটগুলো মনে হয় যে কেমন যেন হালকা পাতলা মিষ্টি মিষ্টি লাগে, তেমন একটা মিষ্টি ভাব থাকে না। আমার কাছে আর কি যেটা মনে হলো আমি সেটাই আপনাদেরকে বললাম। এই পেয়ারাটা একেবারে কচি ছিল আর এটা কাটতেও আমার কাছে অনেকটা আরাম লেগেছিল। তো ওই যে বটি নেওয়ার ঝামেলা করলাম না, চাকু দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো পেয়ারা কেটে নিলাম। এই ২টা পেয়ারা দিয়ে আজকে সন্ধ্যাবেলা আমাদের মা মেয়ে দের নাস্তাটা হয়ে যাবে। তো পেয়ারাটা কেটে এখানে আমি এখন একটু বিট লবণ নিয়ে তারপর পেয়ারার গায়ে আর কি মাখিয়ে দিব। আর পেয়ারা খেতে খেতেই আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।